বন্ধুরা, আজকের এই কাহিনী রবার্ট লি নামের একজন লোকের ব্যাপারে, যে একটা আইটি কোম্পানিতে কাজ করত। সে তার কোম্পানিতে যথেষ্ট সিনিয়র একটা পদেই ছিল, মাস গেলে মোটান স্যালারি পেত, আর বলা চলে সে একটা পারফেক্ট জীবন কাটাচ্ছিল। বড় একটা বাড়িতে তার মা বাবা আর তার সুন্দরী স্ত্রী ম্যারি। লি আর ম্যারির বিয়ের 15 বছর হয়ে গেছে, আর তাদের একটি মিষ্টি মেয়ে জিমও ছিল। তাদের পুরো ফ্যামিলি একটা বড় অ্যাপার্টমেন্টে থাকতো, কিন্তু লি তো চায় যে সে এই বড় অ্যাপার্টমেন্টটা ছেড়ে ছোট্ট একটা বাড়ি বানিয়ে থাকবে, কিন্তু লির বাবা এর জন্য রাজি ছিল না। যাই হোক, এরপর আমরা দেখি প্রতিদিনের মতো আজকেও তাদের পুরো ফ্যামিলি একসাথে বসে ব্রেকফাস্ট করছে, আর এরপর লিও তার অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। ব্যস্ত সকালের এই সব যানজট পার করে লি তার অফিসে পৌঁছে যায়, আর তার টিমের সাথে একসাথে তার প্রজেক্টের কাজ করতে বসে পড়ে। সবকিছু সাধারণ দিনের মতোই চলছিল, কিন্তু আজ তো লির সাথে অন্যরকম কিছু হতে যাচ্ছিল। আর এরপর আমরা দেখি ওই অফিসের কনফারেন্স রুমে বড় একটা মিটিং এর ডাক দেওয়া হয়। লি ভেবেছিল এটা হয়তো একটা সাধারণ মিটিংই হবে, কিন্তু ওখানেই লির বড় একটা ঝটকা লাগে যখন ওখানে ওই কোম্পানির সিইও লিকে বলে যে তোমাকে এই কোম্পানির জব থেকে বের করে দেওয়া হচ্ছে। এখন এটা শুনে তো লি একদম হতভম্ব হয়ে যায়, আর যখন সে এর কারণ জানতে চায় তখন তারা তাকে বলে যে কোম্পানির নিয়ম অনুসারে এখন তোমার বয়স 40 পার হয়ে গেছে। এই সময় তাদের লিকে কাজে রেখে লাভের থেকে লোকসানই বেশি হচ্ছে, কেননা এখন লি আর আগের মতো প্রোডাক্টিভ থাকতে পারবে না, আর সে একটা কম বয়সী ক্যান্ডিডেটের মতো কম স্যালারিতে কাজও করবে না। আর দ্বিতীয়ত সে ভালো একটা পোস্টে ছিল, যার জন্য তার স্যালারিও অনেকটাই বেশি ছিল। এর পরিবর্তে কোম্পানির দাবি ছিল যে তারা লির জায়গায় কম বয়সী একজন ক্যান্ডিডেটকে রাখবে, তাও আবার লির আধা বেতনে। এখানে এটা শুনে তো লির মাথা খারাপ হয়ে যায়, কেননা লি তার জীবনের 15টা বছর এই কোম্পানিতে দিয়েছিল। সে এই কোম্পানির জন্য তার শরীরের রক্ত জল করে দিয়েছে, এমনকি সে এই কোম্পানিতে বছরের পর বছর ওভারটাইম করেছে, কিন্তু এর পরিণাম এমনটা হলো যে আজ তার কোম্পানি তাকে কোনো ওয়ার্নিং ছাড়াই বের করে দিচ্ছে। এখন এত কিছু হওয়ার পরেও লি তার মাথা ঠান্ডা রাখে, আর সে তাদের বলে তো ঠিক আছে, তোমরা যদি আমাকে চাকরি থেকে বের করে দাও তাহলে আমার কম্পনসেশন 7 লাখ ইউয়ান দিতে হবে। কিন্তু কোম্পানি তখন তাকে বলে যে না, আমরা তোমাকে শুধু 3 লাখ ইউয়ানই দিতে পারবো। তখন এটা শুনে লি বলে যে এটা তো খুবই কম, আমি কোম্পানির ওপর কেস করব। তখন এরা বলে যে তো করে দাও কেস, কিন্তু আমরা এই কেসটা বছরের পর বছর টানবো, আর এতে তুমি বিরক্ত হবে। এখন এটা শোনার পর লি বুঝে যায় যে তার কাছে আর অন্য কোনো রাস্তা নেই, তাই তখন সে চুপচাপ তার কোম্পানি ছেড়ে চলে যায়। মেট্রোতে যাওয়ার সময় লি এটাই ভাবছিল যে এক নিমেষেই তার ক্যারিয়ার শেষ হয়ে গেল। আর এরপর যখন লি বাড়িতে পৌঁছায় তখন তাকে যে জব থেকে বের করে দেওয়া হয়েছে এই কথাটা সে তার পরিবারের কাউকে বলে না, এমনকি সে তার স্ত্রীকেও কিছুই বলে না, কেননা সে এমনটা চায় না যে তার জন্য বাড়ির সবাই চিন্তা করুক। এরপর বেশ কিছুদিন লি শুধু ল্যাপটপের সামনেই বসে থাকে, আর প্রতিদিন নতুন নতুন জবের জন্য অ্যাপ্লাই করে, কিন্তু কোনো জব থেকেই তার কাছে কোনো সাড়া আসছিল না। আর তার বাড়ির পরিবেশও তার জন্য ধীরে ধীরে পরিবর্তন হয়ে যাচ্ছিল, কেননা আগে সে তার পরিবারের জন্য একজন হিরো ছিল, কিন্তু সংসার খরচ যখন শেষ হতে শুরু করে আর ইএমআইও পেন্ডিং করতে থাকে, তখন সে কিছুই বুঝে উঠতে পারছিল না যে এখন সে করবে তো করবেটা কি। এরপর থেকে প্রতিদিন লি আলাদা আলাদা কোম্পানিতে ইন্টারভিউ দিতে যায়, কিন্তু সব জায়গায় তার বয়স তার বাধা হয়ে দাঁড়াচ্ছিল। এভাবেই একদিন লির বাবাও জানতে পারে যে লিকে জব থেকে বের করে দেওয়া হয়েছে। এখন এটা জানার পর লির বাবা লির ওপর ভীষণ রেগে যায়, আর তিনি তার কাছে জিজ্ঞেস করেন এখন তুমি তোমার ওই চাকরি ছাড়া তোমার সংসার চালাবে কিভাবে। তখন লি কথা দেয় যে সে কোনো না কোনো রাস্তা অবশ্যই বের করবে, কিন্তু এরপরেও লির বাবা লিকে বকা দেওয়া বন্ধ করে না, কেননা তাকে এই বাড়ির ইএমআই দিতে হবে, বাচ্চার স্কুলের ফি দিতে হবে, এত খরচ সে কিভাবে বহন করবে। তখন লি আর কি জবাব দেবে, তাই তখন সে তার বাবার সব কথা চুপচাপ শোনে। এরপর আমরা 1 মাস পরে দেখতে পাই যেখানে লি এখনো কোনো চাকরি পায়নি, আর এই মুহূর্তে সে একজন স্ক্যামারের পিছনে তাড়া করছিল, যাকে লি চাকরি নিয়ে দেওয়ার জন্য 5 লাখ ইউয়ান দিয়েছিল, কিন্তু টাকা নেওয়ার পরেও এই স্ক্যামার লিকে চাকরি দেয়নি, আর টাকা নিয়ে এই ব্যক্তি অনেক দিনের জন্য উধাও হয়ে গেছিল। কিন্তু শেষমেশ একদিন লি তাকে ধরেই ফেলে, আর তখন সেই ব্যক্তি তাকে বলে ছাড়ো আমাকে, আমি তোমাকে তোমার
টাকা ফোন পে করে দিচ্ছি, কিন্তু এটা বলেও ওই স্ক্যামার আবার তার সাথে স্ক্যাম করে দেয় আর ওখান থেকে পালিয়ে যায়। তারপর লি যখন তাকে ধরার জন্য তার পিছনে দৌড়য়, তখন যেহেতু তার শরীর একটু নাদুস নুদুস ছিল, তাই সে তাকে আর ধরতেই পারে না। আর ওই স্ক্যামার একটা গ্রিলের ওপারে দাঁড়িয়ে লিকে বলে, আমি তো তোর মতো লোকের জন্যই চাকরি খুঁজে রেখেছি, তোর মতো লোকেরা শুধু ঝাড়ু লাগানোর চাকরি পাবে। আর এটা বলে সে লির ওপর হাসতে হাসতে ওখান থেকে চলে যায়। কিন্তু লির পোড়া কপাল এখানেই নেভে না। একদিকে সে তো একটা চাকরি খুঁজে বেড়াচ্ছিল, তখনই অন্য দিক থেকে হসপিটাল থেকে তার কাছে কল চলে আসে যে তার বাবা রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে গেছিল আর তাকে হসপিটালে নিয়ে আসা হয়েছে, তাই ওনাকে দেখতে চলে এসো। এটা শোনার সাথে সাথেই লি সোজা হসপিটালের দিকে দৌড়য়। আর সে যখন ওখানে পৌঁছায় তখন সে জানতে পারে যে হসপিটালের বিল তো 3 লাখ ইউয়ান হয়ে গেছে। এতগুলো টাকার কথা শুনেই তো লির মাথায় আকাশ ভেঙে পড়ে। আর তাই সে তখন ওই হসপিটাল কর্মীদের সাথে একটু দরদাম করার চেষ্টা করে, কিন্তু ওই হসপিটাল কর্মীরা তো তার কথায় পাত্তাই দেয় না। আর সোজাসুজি তাকে বলে দেয় যে সে যদি চায় তার বাবার ট্রিটমেন্ট হোক তাহলে তাকে টাকা তো দিতেই হবে। তখন লি আর অন্য কোনো উপায় খুঁজে না পেয়ে তার কোম্পানিতে কল করে, আর শেষমেশ সে তার কোম্পানির 3 লাখ কম্পেনসেশনেই হ্যাঁ বলে দেয়। আর এই টাকা দিয়েই হসপিটালে সে তার বাবার ট্রিটমেন্ট করায়। এখন এত কিছু হয়ে যাওয়ার পরেও লির স্ত্রী এই ব্যাপারে কিছুই জানতো না যে লির জব চলে গেছে। এখন যখন ম্যারি এই ব্যাপারটা জানতে পারে তখন সে প্রথমে তো লির ওপর প্রচন্ড রেগে যায়। তার জব চলে গেছে এই জন্য না, বরং এই জন্য যে সে এই ব্যাপারে তাকে কিছুই বলেনি, যার জন্য ম্যারির মনে হচ্ছিল লি তার ওপর ভরসাই করে না যে সে এসব সামলাতে পারবে। তখন লি ম্যারির কাছে ক্ষমা চায়, আর সে ম্যারিকে বলে যে সে এমনটা চায় না যে সেও এসবের ব্যাপারে দুশ্চিন্তা করুক, কিন্তু এমন কঠিন সময়েও ম্যারি তার সঙ্গ ছাড়ে না। আর সে লিকে বলে, আমাদের দুজনের বিয়ে হয়েছে আর আমরা দুজনেই একে অপরকে ভালোবাসি, তাই এই কঠিন সময়টাও আমরা দুজন একসাথেই পার করব। এখন ম্যারির মুখে এই কথাটা শুনে লির চোখে জল চলে আসে। এর পরের দিন লি একটা জব খোঁজার চেষ্টা করছিল, ঠিক ওই সময়ই পাশের টেবিলে একটা ছেলে এসে বসে। আর লির ওই ছেলেটার দিকে নজর পড়ে যে সোশ্যাল মিডিয়ায় লাইভে এসে বলছিল যে এই মাসে এই অবধি আমি 12,700 ইউয়ান উপার্জন করেছি, যেটা প্রায় 1.5-2 লাখ টাকার সমান ছিল। আর সে সোশ্যাল মিডিয়ায় লাইভে এসে তার প্রফিটের ব্যাপারে সবাইকে বলছিল। এটা দেখে লি তার দিকে আকর্ষিত হয়, আর লি তার কাছে জিজ্ঞেস করে, তুমি কি সত্যি বলছো? এই ছেলেটার নাম ছিল স্টিফেন। আর সে তাকে বলে, হ্যাঁ আমি একদম সত্যি বলছি, আসলে এই শহরে আমার মতো অনেক ছেলে বেকার বসে আছে, তাই আমি তাদেরকে উৎসাহ দেওয়ার চেষ্টা করছি যাতে তারাও এই কাজ করে কিছু করতে পারে। তখন লি তাকে বলে, বেশ কিছুদিন হলো আমার জব চলে গেছে, আমি যদি এই কাজ করি তাহলে আমিও কি তোমার মতো এত টাকা কামাতে পারবো? তখন স্টিফেন তাকে বলে, যদি তোমার এই কাজ করার ইচ্ছে থাকে তাহলে কাল তুমি আমাদের অফিসে চলে এসো। তার পরের দিন লি সকাল সকাল ওই অফিসে পৌঁছে যায়, যেখানে সে দেখতে পায় যে অনেকজন ডেলিভারি ম্যান তাদের অর্ডার নিয়ে তৈরি হচ্ছে। এখানেই তাদের ফিল্ড ম্যানেজার উইলি তাদেরকে একটা বক্তৃতা দিচ্ছিল। সে সবাইকে বলছিল, আমাদের কোম্পানির জন্য সবচেয়ে বড় হলো আমাদের কাস্টমার, আর তাদেরকে এটা খেয়াল রাখতে হবে যেন তাদের সব কাস্টমার খুশি থাকে, আর যে কোনো মূল্যেই হোক কাস্টমারের সামনে তাদের মুখে একটা স্মাইল রাখতেই হবে, সে কোনো কাস্টমার তাদের সাথে যতই খারাপ ব্যবহার করুক না কেন। আর একটা ব্যাপার মাথায় রাখতে হবে, তাদেরকে সব ডেলিভারি যত তাড়াতাড়ি সম্ভব ঠিক সময় মতো সঠিকভাবে জায়গা মতো পৌঁছে দিতে হবে। তারপর লি উইলির কাছে যায় আর তার কাছে জিজ্ঞেস করে সে কি এই কোম্পানিতে জয়েন করতে পারবে। তখন প্রথমে তো উইলির লিকে দেখে ভরসা হয় না যে এই বয়সে লি এই কাজটা করতে পারবে, আর তার এমনটা মনে হচ্ছিল যে লি তাড়াতাড়ি টাকা কামানোর জন্য এই কাজটা করতে চাইছে, যেখানেই সে যদি একজন ভালো ডেলিভারি ম্যান হতে চায় তাহলে তাকে এর পেছনে অনেক সময় দিতে হবে। তখন লি তাকে ভরসা দেয় যে সে এই কাজটা ঠিকঠাক ভাবে করার জন্য কঠোর পরিশ্রম করবে। শেষমেশ উইলিও রাজি হয়ে যায়। তারপর উইলি লিকে একজন ছেলের সাথে এই কাজটা কিভাবে হয় এটা দেখতে পাঠিয়ে দেয়, যে অর্ডার কিভাবে নিতে হবে, ডেলিভারি কোথায় দিতে হবে, আর বাইক কিভাবে চালাতে হবে। তারপর এই সব কিছু বোঝানোর পর লির প্রথম দিন ডেলিভারির কাজ শুরু হয়। আর এই কাজে প্রথম দিন হওয়ার কারণে লির সামনে অনেক রকম বাধা এসে দাঁড়াচ্ছিল। সে এই সব কিছু ঠিকঠাক ভাবে ম্যানেজই করতে পারছিল না, আর তার প্রত্যেকটা ডেলিভারিতে সে লেট হয়ে যাচ্ছিল, কেননা সে এই শহরের কোনো রাস্তাই ঠিকভাবে চিনতই না। আর সে যেখানেই ডেলিভারি করতে যাচ্ছিল সব জায়গাতেই হয়তো কোনো গেটকিপার বা কোনো সিকিউরিটি গার্ড তাকে মেন এন্ট্রান্স দিয়ে ঢুকতেই দিচ্ছিল না, যে কারণে লিকে সময় মতো ডেলিভারি দেওয়ার জন্য
কখনো কখনো তো দৌড়ে যেতে হতো, আবার কখনো কখনো তো অনেক ফ্লোর সিঁড়ি বেয়ে উঠতে হতো, যেই কারণে তার ডেলিভারি তো লেট হচ্ছিলই। এর সাথে কাস্টমারের থেকেও খুব খারাপ রেটিং আসছিল। এভাবেই সারাদিন দৌড়ঝাঁপ করে ক্লান্ত হয়ে লি যখন বাড়িতে ফেরে তখন সে যথেষ্ট ক্লান্ত হয়ে পড়েছিল। এতটা দৌড়দৌড়ি করার জন্য তার পায়ে ফোসকাও পড়ে গেছিল। তার জীবনে এই প্রথমবার সে এতটা পরিশ্রমের কাজ করেছে, আর সে তার এই কাজে তার সম্পূর্ণ জোর লাগিয়ে দিয়েছিল। তার এমন অবস্থা দেখে ম্যারিও বুঝতে পারে, আর সে তার সাহায্যও করার চেষ্টা করে। আর সে তাকে বলে, তোমাকে এত পরিশ্রমের কাজ করতে হবে না, তুমি এই কাজ ছেড়ে দাও। কিন্তু লি বলে যে জব খোঁজা এতটাও সহজ না। আমি হাজারো আলাদা আলাদা কোম্পানিতে আমার রেজিউমে পাঠিয়েছি, কিন্তু কোনোখান থেকেই কোনো সাড়া আসেনি। তাই সে ঠিক করেছে যে সে প্রতিদিন এভাবেই কাজ করবে, আর ধীরে ধীরে সে নিজেকে এভাবে তৈরি করে ফেলবে। এরপর পরের দিন লি আবার ওই কাজে যায়, আর যেহেতু লির রেটিং খুব খারাপ ছিল তাই সে তাড়াহুড়ো করে ডেলিভারি দেওয়ার চক্করে ট্রাফিক ভঙ্গ করে বেরিয়ে যায়, যে জন্য ট্রাফিক পুলিশ তাকে ধরে 200 ইউয়ান চালান কেটে দেয়। এটা দেখে তো লির যথেষ্ট ঝটকা লাগে। এছাড়াও আরেক জায়গায় তো লি তার ডেলিভারি দিতে যাওয়ার জন্য তার বাইক নো পার্কিং এ পার্ক করে রেখে গেছিল, আর সে ফিরে এসে দেখে তার বাইক তো টো করে নিয়ে যাওয়া হচ্ছে, আর এখানেও তাকে আরো একটা ফাইন দিতে হয়। আর যেহেতু ওই ডেলিভারি অ্যাপে তার রেটিং খারাপ ছিল তাই কোনো কাস্টমার তাকে টিপও দিত না, আর না তো কোম্পানি থেকে সে কোনো বোনাস পেত। এসবের কারণে একটা সময় তো লি খুব বেশি বিরক্ত হয়ে যায়, আর সে তার একজন সঙ্গীকে বলে যে আমি এখানে কাজ করার জন্য এই বাইকটা রেন্টে নিয়েছি, মাস গেলে আমাকে এর জন্য 500 ইউয়ান দিতে হবে। এছাড়াও আমি কিছু জামা কাপড় ও একটা হেলমেটও কিনেছি, এসবের টাকাও আমার পকেট থেকেই খরচ হয়েছে। এখন বেশ কিছুদিন হয়ে গেল আমি এখানে কাজ করছি, কিন্তু এর থেকে তো আমার সাধারণ হাত খরচের টাকাটাও বের হচ্ছে না। আর লি যতই শক্ত থাকার চেষ্টা করুক না কেন, কিন্তু তার বয়স হিসাবে তার জন্য এই কাজটা করা একটু সমস্যারই ছিল। এছাড়াও কাজের চাপে সে সারাদিন ঠিকভাবে একটু খাবার খাওয়ার সময়ও পেত না, কেননা তার রেটিং খারাপ হওয়ার কারণে তাকে বাধ্য হয়ে সব অর্ডার নিতে হতো। আর সে দেখতে পাচ্ছিল যে এত দৌড়ঝাঁপ করার পরেও তার হাতে কিছুই আসছিল না। তারপর সে স্টিফেন নামের ওই ছেলেটার কাছে যায় আর তাকে এই সব ব্যাপার বলে। আর তখন স্টিফেন তাকে বলে এই সব সমস্যার সমাধান একটাই, যে তোমাকে আরো তাড়াতাড়ি ডেলিভারি পৌঁছে দিতে হবে, আর এর জন্য তোমাকে নিজেই এই শহরের সব শর্টকাট খুঁজে বের করতে হবে, যাতে তুমি খুব তাড়াতাড়ি ওই সব ডেলিভারি পৌঁছে দিতে পারো। এর সাথে তোমাকে সব কাস্টমারের সাথে ভালো আচরণ করতে হবে, যাতে তোমার রেটিং কমে না যায়। এর পরের দিন থেকে লি তার কাজে সত্যি আরো বেশি জোর লাগায়। সে তার কাস্টমারের কাছে ডেলিভারি আরো তাড়াতাড়ি পৌঁছে দেওয়ার জন্য ছোট ছোট রাস্তা দিয়ে যেতে শুরু করে, আর সে তার পথে আসা কোনো বাধার পরোয়াই করে না। এমনকি তার এত ভারী শরীর হওয়া সত্ত্বেও সে গেট টপকে ডেলিভারি দিতে যায়। এমনকি কোনো কাস্টমার যদি তার সাথে বাজে আচরণ করে তবুও সে তার সাথে হাসি মুখে মিষ্টিভাবে কথা বলে। এমনকি সে তার সম্পূর্ণ কাজের সময়টাতে তার মুখে একটা মুচকি হাসি রাখত। এর সাথে সে বারবার নিজেকে এটা মনে করিয়ে দিত যে এসব সে তার বাবা ও তার পরিবারের জন্য করছে। কিন্তু যেমনটা আমরা সবাই জানি যে লি তো একজন সাধারণ মানুষই ছিল, আর কোথাও না কোথাও তারও তো একটা লিমিট আছে। এখানেই একজন কাস্টমার তাকে তো প্রথমে ভুল অ্যাড্রেস দেয়, তারপর তাকে এখানে অনেকক্ষণ দাঁড় করিয়ে রেখে তাকে অন্য একটা অ্যাড্রেসে আসতে বলে। কিন্তু তার ওই অ্যাড্রেসে পৌঁছতে যখন একটু দেরি হয় তখন ওই কাস্টমার তো লির ওপরেই চিল্লাতে শুরু করে। এত কিছুর পর লিও আর এসব সহ্য করতে পারে না, আর লিও তাকে বলে আসলে এখানে আমার ভুলটা কোথায়, দেরি তো আপনার জন্যই হলো। এটা শুনে ওই কাস্টমার লিকে বলে মনে হয় তোর এই চাকরি তোর পছন্দ না, কেননা এখন আমি তোকে 1 স্টার রেটিং দিতে যাচ্ছি। এটা শুনে লি চুপ হয়ে যায়, আর তখন ওই কাস্টমার লিকে বলে এখন ঠিক এভাবেই তুই আমার কাছে চুপচাপ সরি বল, তা না হলে আমি তোকে 1 স্টার রেটিংই দেব। এভাবেই ওই কাস্টমার এখানে লির ওই দুর্বলতার সুযোগ নেয়, আর লির মুখ থেকে বারবার সরি বলায়। আর অনেকবার সরি বলার পর সে লিকে নিয়ে মজাও করে, তোর মতো লোক সারা জীবন মানুষকে সরি বলবে, এখন তুই ফটাফট আমার চোখের সামনে থেকে দূর হ। কিন্তু এখানেই লির সমস্যা শেষ হয় না। এরপর আরেকজন কাস্টমার তো লির নিজের টাকা দিয়ে একটা ফুলের তোড়া কিনে তাকে দিয়ে আসতে বলে। আর লি যখন ওই ফুলের তোড়া কিনে ওই কাস্টমারের কাছে নিয়ে যাচ্ছিল তখন ওই কাস্টমার ওই অর্ডার ক্যান্সেল করে দেয়, যার জন্য ওই অর্ডারের পুরো টাকাটাই লির পকেট থেকেই খরচ হয়। যেই কারণে এখন লির মাথা তো একটু বেশি গরম হয়ে যায়, আর সে ওই ফুলের তোড়াটা নিয়ে একটা ডাস্টবিনে গিয়ে আছড়াতে শুরু করে। এরপর লি ক্লান্ত হয়ে বাড়িতে ফিরে আসে।
আসে আর সে দেখে যে তার বাবাও আজ হসপিটাল থেকে ডিসচার্জ হয়ে বাড়িতে ফিরে এসেছে। আর তিনি বাড়িতেই ওই ডেলিভারি বয়ের পোশাক দেখেই বুঝে যান যে লি কি কাজ করছে। এটা দেখে তিনি লির ওপর ভীষণ রেগে যান আর তার ওপর মেজাজ দেখাতে শুরু করে দেন। তিনি তাকে বলেন, আমি তোমাকে এত লেখাপড়া করালাম কি শেষমেশ এই কাজ করার জন্য? এখানে তিনি লির ওপর খুব চিৎকার চেঁচামেচি ও তাকে অনেক ছোট দেখাচ্ছিলেন, যে আগে লি তার স্কুলের একজন টপার ছিল, কিন্তু এখন তো লি ওই সব কাজই করছে যেসবের ব্যাপারে তারা কখনো ভাবতেও পারেনি। তখন লি ওনাকে বলে, আমি অনেক জায়গায় চাকরি খোঁজার চেষ্টা করেছি আর হাজারো কোম্পানিতে আমি আমার রেজিউমে পাঠিয়েছি, কিন্তু তারা আমাকে বেছে নেয়নি। এখানে লির ফ্যামিলি লির সমস্যাটা বুঝতেই পারছিল না আর এই ব্যাপারে তাদের কিচ্ছু যায় আসে না। তখন এখানে লির স্ত্রী লিকে একটু শান্ত করার চেষ্টা করে। এমনিতেই তো লি সারাদিন দৌড়ঝাঁপ করে ক্লান্ত হয়ে বাড়ি ফিরেছিল, তার উপর আরো এত কিছু শোনার পর লি আর শান্ত থাকতে পারে না। আর তখন সে প্রথমবার চিৎকার করে মন খুলে কথা বলতে শুরু করে, আমি আমার জান প্রাণ দিয়ে তোমাদের জন্য এত খেটে যাচ্ছি আর আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করছি শুধু তোমাদের কথা ভেবে, কিন্তু তারপরেও তোমাদের কাছে তো আমার কোনো মূল্যই নেই। আমি কত কষ্ট করে তোমাদের জন্য কিছু টাকা কামানোর চেষ্টা করছি, কিন্তু তোমাদের তো আমার কোনো পরোয়াই নেই। যেন এসবের ব্যাপারে আমি কখনোই ভাবিনি। আমি জানি আমার ওপর কত টাকা ঋণ আছে, আমাকে ইএমআই দিতে হবে, বাড়ির খরচ চালাতে হবে, আমাকে আমার বাচ্চার স্কুলের ফিসও দিতে হবে। তাই আমি আমার জান প্রাণ দিয়ে ওই সব কিছু পূরণ করার চেষ্টা করছি, কিন্তু তোমরা তো শুধু আমার ওপরেই রাগ দেখাচ্ছ। যেই কারণে এখানে লি ও তার বাবার মধ্যে যথেষ্ট তর্কাতর্কি শুরু হয়ে যায়। এমনকি রাগের মাথায় লি তো এটাও বলে ফেলে যে আপনার হসপিটালে ভর্তি হওয়ার জন্যই আজকে আমাকে এই কাজটা করতে হচ্ছে, কেননা হসপিটালের বিল অনেক টাকা হয়ে গেছিল, তাই তখন আমাকে বাধ্য হয়ে এই কাজটাই বেছে নিতে হয়েছে। এখন এত কিছুর পর বাড়ির পরিবেশটাই কেমন যেন অন্যরকম হয়ে যায় আর এভাবেই অনেকটা সময় কেটে যায়। কিন্তু এখনো লির বাবা তার এই জবটা মেনে নেয়নি। তা সত্ত্বেও লি তার কাজ চালিয়ে যায়, যদিও লি জানতো যে এই ডেলিভারির জবটা বড় কোনো জব না। বিশেষ করে তার শিক্ষাগত যোগ্যতা হিসাবে তো তার জন্য এই জবটা সত্যি খুব ছোট ছিল, কিন্তু সে আবার এটাও জানতো তার এমন দুর্দিনে এই কাজটা দিয়েই সে তার পরিবারকে সাপোর্ট করতে পারবে। তাই এসব ভাবার কোনো মানেই হয় না। আর এত চিন্তা ভাবনার কারণে এখন সে তার নিজের শরীরেরও খেয়াল রাখতে পারতো না। আগে থেকেই লির সুগারের সমস্যা ছিল, যার জন্য তাকে সময় সময়ে ইনসুলিন লাগাতে হতো, তবুও সে তার এই কাজ চালিয়ে যাচ্ছিল। আর একদিন তো তার উপর ডেলিভারি ও তার পরিবারের এতটাই চাপ এসে পড়ে যে সে তার অর্ডার ডেলিভারি দিতে যাওয়ার সময় মাঝপথেই অজ্ঞান হয়ে পড়ে যায়। এরপর যখন লির বাবা এই ব্যাপারটা জানতে পারে, তখন তিনি এটা জেনে সত্যি খুব কষ্ট পান আর তিনি বাস্তবটা বুঝতে পারেন যে আসলেই লি তার পরিবারের জন্য কঠোর পরিশ্রম করছিল, তাও আবার সময়ের কোনো পরোয়া না করে। এসব বুঝে লির বাবা লির কাছে ক্ষমা চায় যে তিনি তার উপর অনেক রাগ দেখিয়েছেন। এমনকি তিনি তাকে এটাও বলেন যে এরপর থেকে তাকে আর তার বাবার চিকিৎসার খরচ বহন করতে হবে না, কেননা তিনি এটা চান না যে তার জন্য লি আরো বেশি চিন্তা করুক। এখানে লির বাবা তাকে বলেন, তোমার ওপর না রেগে আমি যদি আগেই তোমার কথা একটাবার বোঝার চেষ্টা করতাম তাহলে হয়তো এসব কিছুই হতো না। লির বাবার মুখে এসব কথা শুনে লির চোখে জল চলে আসে। এখানেই লির মা বাবা তাকে বলে, আমরা আমাদের পুরনো দোকানটা আবার খুলতে যাচ্ছি, যার থেকে আমরা অল্প কিছু টাকা তো অবশ্যই উপার্জন করতে পারবো, কিন্তু এদিকে তো ডেলিভারির জবে লির অবস্থা এখনো অনেকটা খারাপ ছিল। লি বুঝতে পারে যে এখনো তার পারফরমেন্স খুব একটা ভালো না, তাই লি তখন তার ডেলিভারির সিস্টেম একটু পাল্টাবে বলে ভাবে। আর তারপর সে তার সিনিয়র ডেলিভারি ম্যানদের সাথে কথা বলে কিছু পরামর্শ নেয়। এখানে সব ডেলিভারি ম্যানদের মধ্যে সবচেয়ে সিনিয়র ছিল ড্যানি। সে এখানকার টপ পারফর্মার ছিল। লি গিয়ে তার সাথে কথা বলে আর তখন ড্যানি তাকে বলে যে তুমি সবসময় বেকার অর্ডারগুলোই পাও, আর এমনটা হওয়ার কারণ হলো তোমার পারফরমেন্স সত্যি খুব খারাপ, যার জন্য কাস্টমারেরাও তোমাকে ফালতু রেটিং দেয়। এই জন্যই তুমি দূরের অর্ডার পাও। আর যদি তুমি ঠিকভাবে ডেলিভারি করতে চাও তাহলে তোমাকে শহরের সব অলি গলি খুঁজে বের করতে হবে, আর ওসব রাস্তা দিয়েই তোমাকে যেতে হবে যেগুলো ম্যাপে দেখাই যায় না। আর যে কোনো ভাবেই হোক তোমাকে যত তাড়াতাড়ি সম্ভব তোমার অর্ডার ডেলিভারি দিতে হবে। এখানেই ড্যানি তাকে এটাও বলে যে তোমাকে শুধু কাস্টমারের সাথেই ফ্রেন্ডলি ব্যবহার করলে চলবে না, বরং তুমি যাদের থেকে অর্ডার পিক আপ করো তাদের সাথেও ভালো সম্পর্ক রাখতে হবে, যাতে তারা তোমাকে তোমার অর্ডার সবার আগে প্যাক করে দিয়ে দেয়। কেননা তুমি যদি তাদের সাথে ভালো আচরণ না করো তাহলে তারা তোমার অর্ডার দিতে সময় লাগাবে। আর একটা কথা মনে রেখো, তুমি যখন এসব করতে যাবে তখন তোমার মুখে মিষ্টি একটা স্মাইল অবশ্যই রাখতে হবে। সে চাই যেমনই কাস্টমার
ব্যাপার হোক না কেন তোমাকে শান্ত থেকে তাদের সাথে খুব সুন্দরভাবে ডিল করতে হবে। এখানে ড্যানির থেকে এত ভালো ভালো টিপস পাওয়ার পর এখন লিও একজন ভালো ডেলিভারি ম্যান হয়ে গেছিল। এখন তো সে তার সবচেয়ে ফালতু কাস্টমারের সাথেও খুব ভালো আচরণ করত আর নানান রকমের শর্টকাট ব্যবহার করে খুব তাড়াতাড়ি সে তার কাস্টমারের কাছে পৌঁছে যেত। আর যার ফলে এমনটা হচ্ছিল যে এখন সে তার সব কাস্টমারের থেকে ভালো ভালো রেটিং পাচ্ছিল। এর সাথে সে আগের চেয়ে অনেক ভালো টাকা কামাচ্ছিল। এছাড়াও সে যেসব শর্টকাট রাস্তা ব্যবহার করত সে ওই সব রাস্তা একটা খাতায় লিখে রাখতো আর ওই সব রাস্তা দিয়ে সে তার নিজের একটা অ্যাপ তৈরি করার কথা ভাবে। এখন সবকিছু বেশ ঠিকঠাকই চলছিল, কিন্তু একদিন সে দেখে যে তার বন্ধু জন ডেলিভারি দিতে যাওয়ার সময় একটা ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর একটুর জন্য সে ট্রাকের চাকার নিচে পড়তেই যাচ্ছিল, কিন্তু তা সত্ত্বেও সে আবার উঠে ডেলিভারি দিতে যেতে চায়। তখন লি তাকে বলে, তুমি চিন্তা করো না, আমি তোমার ডেলিভারি পৌঁছে দেব, তুমি এখন আগে হসপিটালে যাও। তারপর লি তার ওই পার্সেল ডেলিভারি দিয়ে সোজা হসপিটালে জন কেমন আছে এটা দেখতে চলে আসে। কিন্তু এখানে তো জন হসপিটালে ভর্তি হওয়ার বদলে শুধু একটা পট্টি লাগিয়ে আবার তার ডেলিভারির কাজে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। আর জন লিকে বলে, আমার এই অ্যাক্সিডেন্ট আমার পরিবারের না খেয়ে মরে যাওয়ার চেয়ে বড় না, তাই আমাকে কাজে যেতেই হবে। এরপর রাতে কাজ শেষ হওয়ার পর লি জনের সাথে তার বাড়িতে যায়। জনের বাড়ি ছিল একটা বস্তি এলাকায়, আর এটা দেখে লি যথেষ্ট চমকে যায় যে জনের ছেলের তো লুকেমিয়া নামের একটা অসুখ ছিল। এখানেই জন লিকে বলে, এসব অ্যাক্সিডেন্ট আমার জন্য বড় কোনো ব্যাপার না, কেননা তাকে তার ফ্যামিলির কাছে পৌঁছতেই হবে আর সে তার বাচ্চার চিকিৎসার জন্য টাকা জড়ো করছে। আর আজ যেই গাড়ির সাথে তার অ্যাক্সিডেন্ট হয়েছিল সেখান থেকে সে 15,000 ইউয়ানও পেয়েছে, যা দিয়ে সে তার বাচ্চার 1 মাসের ট্রিটমেন্ট চালাতে পারবে। এখানেই জনের স্ত্রী জনের গায়ে আঘাতের চিহ্ন দেখে প্রচন্ড রেগে যায়। আর এরপর লি ও জন বাইরে একটা সোফায় এসে বসে। এখানেই লি জনকে বলে, এরপর থেকে তোমার ডেলিভারি একটু দেখে শুনে করো, কেননা ভবিষ্যতে সে তুমি যত টাকাই কামাও না কেন, কিন্তু যদি তোমার কিছু হয়ে যায় তাহলে তোমার ফ্যামিলির জন্য আর কেউ থাকবে না। এই কথাটা শুনে জন কাঁদতে শুরু করে। তারপর লি এখান থেকে তার বাড়িতে ফেরে আর ওই দিনই সে তার বইয়ে যতগুলো শর্টকাট রাস্তার ম্যাপ বানিয়েছিল ওগুলো দিয়ে একটা অ্যাপ তৈরি করে, যাতে ওই অ্যাপের ম্যাপ দেখে সব ডেলিভারি ম্যানরা সময় মতো তাদের ডেলিভারি পৌঁছে দিতে পারবে। আর পরের দিন সে ওই ডেলিভারির কোম্পানিতে গিয়ে সবাইকে ওই শর্টকাট রাস্তার ম্যাপের অ্যাপটা দিয়ে দেয় আর সে তাদের সবাইকে বলে, আমার এই অ্যাপটা ব্যবহার করে তোমরা খুব তাড়াতাড়ি সময় মতো তোমাদের কাস্টমারের কাছে ডেলিভারি পৌঁছে দিতে পারবে। এখানেই এই কোম্পানির ম্যানেজার উইলি এই অ্যাপটা দেখে লির প্রতি ভীষণ ইমপ্রেস হয় আর সে লিকে বলে, সত্যি তুমি সকল ডেলিভারি ম্যানদের অনেক সাহায্য করলে আর বাকি সবার জন্য এই কাজটা খুব সহজ করে দিলে। কিন্তু লি যেই অ্যাপটা বানিয়েছিল তাতে এখনো অনেক কমতি ছিল, কেননা এই শহরে এখনো এমন অনেক রাস্তা বাকি ছিল যার ব্যাপারে লির জানা ছিল না, আর যেসবের ব্যাপারে শুধুমাত্র ড্যানির জানা ছিল, কেননা সে গত 4 বছর ধরে এই ডেলিভারির জবটা করছে। আর ড্যানির সবচেয়ে ভালো পারফরমেন্স দেখে এখানকার বাকি সব ডেলিভারি ম্যানদের তার উপর হিংসা হতে শুরু করে আর তারা ড্যানিকে বলে যে তুমি তোমার জানা শর্টকাট রাস্তাগুলো বাকি সবাইকে বলছো না কেন, যেগুলো তুমি তোমার ডায়েরিতে লিখে রেখেছো। এখানেই সবাই এর জন্য ড্যানির ওপর চিল্লাতে শুরু করে আর কথায় কথায় এখানে একটা গরম পরিবেশের সৃষ্টি হয়। এছাড়াও এখন সবাই ড্যানির ওপর চড়াও হয়ে যাচ্ছিল। তখন উইলি তাদেরকে এখানে ছাড়াতে আসে আর ড্যানি এখানে জোরে জোরে কাঁদতে শুরু করে আর বলে, আমার ভুল শুধু এতটুকুই যে আমি তোমাদের থেকে তাড়াতাড়ি আমার ডেলিভারি পৌঁছে দেই, এই জন্যই তোমরা আমাকে মারছো। তাই ওই মুহূর্তেই ড্যানি তার চাকরি ছেড়ে দেয়। এটা দেখে লির ভীষণ খারাপ লাগে, কেননা সে তার কাজের জায়গা থেকে তার একজন ভালো বন্ধুকে হারিয়ে ফেললো। তারপর ওই রাতেই ভীষণ জোরে বৃষ্টি হচ্ছিল আর যেই ব্যক্তি ড্যানির গায়ে হাত তুলেছিল সে এখানে ড্যানির কাছে ক্ষমা চায় আর তখন ড্যানিও তার কাছে ক্ষমা চায় যে সত্যি আমি খুব স্বার্থপর হয়ে গেছিলাম। তারপর এখানেই ড্যানি সবাইকে তার জীবনের কাহিনী শোনায় আর সে বলে যে তার ছোট ভাইও তার সাথেই একসাথে ডেলিভারির জব করত, কিন্তু একদিন একটা ডেলিভারি দিতে যাওয়ার সময় তার অ্যাক্সিডেন্ট হয়ে যায়, যাতে সে তার একটা পা হারিয়ে ফেলে আর তার কলেজের জমানো সব ফিস তার চিকিৎসাতেই শেষ হয়ে যায়। ওই দিন থেকে আজ অবধি ড্যানি তার ভাইয়ের খেয়াল রাখছে। এরপর ড্যানি লিকে তার শর্টকাট রাস্তার ম্যাপের ডায়েরিটা দিয়ে দেয়, যেটা সে গত 4 বছর ধরে
ডেলিভারি করার সময় বানিয়েছিল। আর সে লিকে বলে যে তুমি তোমার শর্টকাট রাস্তার ম্যাপের অ্যাপে এই সব রাস্তা অ্যাড করে দাও, যেটা দিয়ে সবার সাহায্য হয়ে যাবে আর সবাই আরো বেশি টাকা কামাতে পারবে। তারপর পরের দিন লি যখন তার ডেলিভারি করছিল তখনই সে এখানেই একটা দোকানে তার স্ত্রী ম্যারিকে কাজ করতে দেখে। এটা দেখে লির মন ভেঙে যায়, কেননা সে তার স্ত্রীকে কথা দিয়েছিল যে এখন থেকে তার স্ত্রীকে আর কোনো চাকরি করতে হবে না, কিন্তু সে তার কথা রাখতে পারেনি। এরপর ডেলিভারি করতে যাওয়ার সময়ও লির মাথায় বারবার এসব চিন্তাই ঘুরপাক খাচ্ছিল, আর এইসব দুশ্চিন্তা লির মাথায় বাসা বেঁধে ফেলেছিল, যেই কারণে লির রাস্তা থেকে মনোযোগ সরে যায়, আর যার ফলে তার ছোট মোটো একটা অ্যাক্সিডেন্টও হয়ে যায়। আর এই অ্যাক্সিডেন্ট করার কারণে তাকে বেশ ভালোই ক্ষতিপূরণও দিতে হয় সেই জমানো টাকা থেকে, যেটা সে তার বাবার চিকিৎসার জন্য রেখেছিল। এরপর লি খুব উদাস হয়ে বাড়িতে ফিরে আসে, আর এখানেই লির স্ত্রী তাকে মনে করিয়ে দেয় যে আজ তার জন্মদিন। এখানেই লির স্ত্রী তার জন্য একটা ছোট্ট কেকও নিয়ে এসেছিল, যদিও এই কেকটা লিরই নিয়ে আসার কথা ছিল, কিন্তু লির অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে এই সব কিছু নষ্ট হয়ে যায়। এখানেই লি ম্যারির কাছে ক্ষমা চায় যে সে একজন ভালো হাজবেন্ড হতে পারেনি, কিন্তু তখন ম্যারি লিকে বলে যে তুমি খুব ভালো একজন স্বামী, আর আমার জীবনে দেখা সব ভালো মানুষদের মধ্যে তুমি সবচেয়ে ভালো। তুমি তোমার পরিবারকে খুশি রাখার জন্য ওই সব কিছু করছো, যা কিছু তোমার সামর্থ্যের মধ্যে আছে। আর সে লিকে এটাও বলে আমরা দুজন একসাথে মিলে এই কঠিন পরিস্থিতি থেকে অবশ্যই বেরিয়ে আসব। কিন্তু তার পরের দিনই ব্যাংকের একজন এমপ্লয়ি এসে লিকে বলে যদি সে তার ইএমআই এর পেমেন্ট এই মাসে জমা না করে তাহলে তাকে তার বাড়ি ছেড়ে দিতে হবে, কেননা গত 2 মাস ধরে সে বাড়ির ইএমআই দেয়নি। তখন লি তাদেরকে বলে আগামী মাসেই সে তার সব ইএমআই জমা করে দেবে, কেননা আগামী মাসে সে তার কোম্পানি থেকে বড় সড়ো একটা বোনাস পাবে যদি সে তার কোম্পানির একজন টপ পারফর্মার হতে পারে। আর ড্যানির ওই কাজটা ছেড়ে দেওয়ার পর থেকে স্টিফেন ওই প্রথম স্থানটা অর্জন করে নিয়েছিল, আর সে এখন একের পর এক অর্ডার নিয়ে যাচ্ছিল। আর দ্বিতীয় স্থানে ছিল জন, আর তারপর তৃতীয় ছিল আমাদের লি ভাই। আর এখন বছরের শেষ দিনে সবার প্রথমে কে থাকবে এটা নিয়ে একটা কম্পিটিশন চলছিল, তাই ওই দিন তারা মাঝরাত অবধি ডেলিভারি করে। এখানেই স্টিফেন ও লির মধ্যে আলাদাই একটা কম্পিটিশন চলছিল। এখন প্রায় 12টা বাজতেই চলছিল, আর ঠিক তখনই একটা লাস্ট অর্ডার আসে, আর যে এই অর্ডারটা প্রথমে কমপ্লিট করতে পারবে সে এই কোম্পানি থেকে যথেষ্ট বড় একটা বোনাস পাবে। আর এর চক্করে লি যখন তাড়াহুড়ো করে তার ডেলিভারি দিতে যাচ্ছিল ঠিক তখনই একটা ট্রাকের সাথে লির অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আর যদিও এই অ্যাক্সিডেন্টের কারণে এখন লির মুখ থেকে রক্তও বের হচ্ছিল, তবুও সে আবার উঠে দাঁড়া হয়। আর এখনো সে শুধু তার ওই ডেলিভারির কথাই ভাবছিল, তাই সে ওই অবস্থাতেই উঠে আবার তার ওই ডেলিভারি দিতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে, কেননা তার পরিবারের জন্য তার ওই বোনাসের টাকা পাওয়া ভীষণ জরুরি ছিল। অন্যদিকে স্টিফেনও তার এই ডেলিভারি কমপ্লিট করার চেষ্টা করছিল, কিন্তু যেখান থেকে ওই অর্ডার এসেছিল সেখানকার লিফট খারাপ হয়ে যাওয়ার কারণে তাকে 70 তলা বিল্ডিং পায়ে হেঁটে উঠতে হয়, যেই কারণে তার ওই ডেলিভারি পৌঁছে দিতে 12টা পার হয়ে যায়। অন্যদিকে লি একটা নাইট ক্লাবে এসে তার ডেলিভারি পৌঁছে দেয়, আর এর সাথে সে ওই চ্যালেঞ্জটাও জিতে যায়। আর এখানে দাঁড়িয়েই সে তার পরিবারের কাছে কল করে আর তাদেরকে বলে আমি এই কোম্পানির টপ পারফর্মার হয়ে গেছি। এরপর আমরা সোজা কয়েক মাস পরের দৃশ্য দেখি, যেখানে ওই কোম্পানি তাদের টপ পারফর্মারদের অ্যাওয়ার্ড দিচ্ছিল। আর এখানেই লি তার বক্তৃতা দেয় যে তার জীবনের খুব কঠিন একটা সময়ে যখন তার নাগাল থেকে সবকিছু বেরিয়ে গেছিল, তখন এই জবটাই তাকে আবার নিজের পায়ে দাঁড় করিয়েছে। আর যতই এই দুনিয়া তার এই কাজটাকে ছোট বলুক না কেন, কিন্তু তার দুর্দিনে এই কাজটাই তাকে ও তার পরিবারকে সামলেছে। তাই আমি কোনো কাজকেই ছোট বলতে পারবো না, আর আমি এই কাজটা করার সুযোগ পেয়ে নিজেকে অনেক ভাগ্যবান মনে করি। এর সাথে আমি আপনাদের শুধু এটাই বলতে চাই, আপনারা সবাই মনোযোগ সহকারে ঠিকঠাকভাবে আপনাদের ডেলিভারি কমপ্লিট করুন, কিন্তু এতটুকু লক্ষ্য রাখবেন যে ডেলিভারি করার সময় নিজের দিকে খেয়াল রাখাটাও ভীষণ জরুরি। তারপরের কয়েক মাস পরে আমরা দেখি যে লির পরিবার ওই বড় অ্যাপার্টমেন্টটা ছেড়ে ছোট্ট একটা সাদাসিধে জীবনযাপন বেছে নিয়েছে, আর লি তার ওই বোনাসের টাকা দিয়ে তার সব ঋণ শোধ করে দিয়েছে। এখন তার বাবার শারীরিক অবস্থাও ভালো হয়ে গেছিল। এই সব কিছু শুধুমাত্র লির কঠোর পরিশ্রমের জন্যই সম্ভব হয়েছে। এখানকারই একটা বড় কোম্পানি
কোম্পানি লির তৈরি করা ওই শর্টকাট ম্যাপের অ্যাপটা দেখে ভীষণ ইমপ্রেস হয়, আর তারা লিকে তাদের কোম্পানির ডাইরেক্টর বানিয়ে দেয়। আর যতই লির জীবন এখন সাধারণ হয়ে যাক না কেন, কিন্তু তার দুর্দিনে সে যেই শিক্ষাগুলো পেয়েছিল ওগুলো এখনো লির সাথেই ছিল। আর ওই শিক্ষাগুলোই লিকে শিখিয়েছে যে সাধারণভাবেই মানুষের জীবনযাপন করা উচিত, আর পরিবারের খুশির চেয়ে বড় অন্য আর কিছুই না। আর এর সাথে এই অসাধারণ কাহিনীটা এখানেই শেষ হয়। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলে একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। ধন্যবাদ, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।